লাটাগুড়ি ভ্রমণের রেশ মিটতে না মিটতেই আমি আর তুহিন পাড়ি দিয়েছিলাম ভগবানের নিজের দেশ কেরালাতে। এই ভ্রমণে সাক্ষী থাকতে চলেছে আকাশপথ, জলপথ আর স্থলপথ তো আছেই। তার সাথে থাকবে মেঘের মধ্যে দিয়ে উদয় হওয়া অপূর্ব সানরাইজ আর পড়ন্ত বিকালের অসাধারণ সূর্যাস্ত, সাথে নৈসর্গিক চা বাগান আর স্মৃতিকে অতুলনীয় করে তোলার মতন অসাধারণ কিছু অ্যাক্টিভিটি। তো দেখতে থাকো প্রথম এপিসোড অফ কেরালা, সাথে থাকবে তোমাদেরই ম্যাজিক্যাল মেঘালি। আমার চোখে দেখবে গডস ওন কান্ট্রি। দিনটা ছিল 2026-এর ফেব্রুয়ারি মাসের শেষ দিন। ভোর 4টের সময় আমাদের ফ্লাইট হওয়াতে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই রাত 2:30 নাগাদ। কলকাতা তখন গভীর নিদ্রায় মগ্ন। 3:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যার আর এক নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই প্রথমবার এত রাতে আমাদের ফ্লাইট ছিল। 1.5 ঘন্টা বুঝতে হবে। আমাদের চেকিং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি, নিচেই বসে আছি গেট নাম্বার 103 সামনে। এখনো মোটামুটি 1.5 ঘন্টা বাকি আছে আমাদের ফ্লাইটে এন্ট্রির। চেক-ইনের পরের এই বসে থাকার মুহূর্তটা বড় বিরক্তিকর, তাও যদি হয় গ্রাউন্ডে। দেন আমাদের বাস চলে এলো ফ্লাইটের কাছে নিয়ে যাওয়ার, অ্যান্ড অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে চড়লাম উড়োজাহাজে। এয়ার হোস্টেসরা তাদের কাজ ঠিক মতো করছিল, আর দেন লাইট হালকা ডিম করায় মোটামুটি সব প্যাসেঞ্জারই হালকা নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। চোখ খুলে দেখি সূর্যোদয় কমপ্লিট, আর আমরাও পৌঁছালাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা আছি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এরপরে আমরা কোচি যাওয়ার জন্য ফ্লাইটে উঠবো। বেশিক্ষণ না, একদম অল্প টাইমের ফ্লাইট, নেক্সট ফ্লাইটটা। তো চলো দেখা হচ্ছে কোচিতে। কোচি যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই সেরে নিলাম। ব্রেকফাস্টের পরপরই আমাদের নেক্সট ফ্লাইট অপেক্ষা করছিল, সেটায় চাপলাম। তুহিনকে বলছিলাম উইন্ডো সিটে বসতে, বাট ওর একটু ভয় লাগে, তাই আমি অলওয়েজ এই সিটে বসি। আমাদের অনেক ফ্রেন্ডই ব্যাঙ্গালোরে থাকে, তাই ব্যাঙ্গালোর ছাড়ার সময় নিচে দেশলাই বক্সের মতন বাড়িগুলো দেখে মনে হচ্ছিল এর মধ্যেই কোনো না কোনো বাড়িতে আমাদের ফ্রেন্ডরা থাকে, হয়তো কখনো আসবো এখানে। আমার বা তুহিন, আমাদের দুজনের মধ্যে কারোরই এখানে থাকার সুযোগ হয়নি, বাট এই শহরটাকে ঘুরে দেখার ইচ্ছা দুজনেরই আছে। এই সব ভাবতে ভাবতে দেখি আমাদের উড়োজাহাজ পৌঁছে গেছে গডস ওন কান্ট্রিতে। প্লেনের উইন্ডো থেকে কিছু অপূর্ব দৃশ্য দেখে অনুভব করছিলাম কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। দেখলাম কি সুন্দরভাবে নদীর সাথে সমস্ত ডিস্ট্রিক্ট কানেক্টেড। তারপর আমরা পৌঁছালাম যথারীতি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তুহিন লাগেজগুলো কালেক্ট করে নিল। ফাইনালি আমরা কোচি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এরপরে আমাদের যে ড্রাইভার বুক করেছিলাম তাকে কল করব। সে এসে গেছে, 34 নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে আছে। তো এবার ঘুরতে যাব অ্যাথিরাপল্লি ওয়াটারফল। কোচিতে আমরা বেশি কিছু দেখবো না, জাস্ট ওটাই দেখবো, দেন আমরা চলে যাব মুন্নারের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু কোনো ট্রাভেলার কোম্পানিকে বুক করিনি। পুরো প্ল্যানটাই আমি আর তুহিন নিজেরা করেছি। এবার দেখা যাক কতটাকে এক্সিকিউট হয়।
এই কদিনের জন্য আমাদের যাত্রার সঙ্গী এই গাড়িটাই, আর সাথে থাকবে সৈয়দ ভাই, এই গাড়ির ড্রাইভার। এখানকার লোক হিন্দি বুঝলেও বলতে চায় না, মালায়ালাম ভাষাটাই প্রেফার করেন। বাট সৈয়দ ভাই দেখলাম অনেক ল্যাঙ্গুয়েজই জানে, বাংলাটাও কিন্তু অল্প বিস্তর জানা তার। তো ওনার সাথে কমিউনিকেট করতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। ये स्कूल का एंट्रेंस भी है, वो मंदिर का भी। আচ্ছা আচ্ছা। কোচি এয়ারপোর্ট থেকে বেরিয়েই আদিগুরু শঙ্করাচার্যর নামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো পড়বে। সারা রাত ফ্লাইটে জার্নি করে আমার চোখ মুখের অবস্থা মানে একদম যাতা হয়ে গেছে। তো যাই হোক, এই নিয়েই ঘুরতে হবে। মুন্নারে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আমরা হোটেল পাবো না, মানে হোটেল আর কি বুক করিনি, আমরা সরাসরি মুন্নারেই হোটেল বুক করেছি। আমরা কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে সেটা তোমাদেরও দেখাবো। ফার্স্টে আমরা এটা এলাম হচ্ছে পূর্ণা নদীর সামনে আদি শঙ্করাচার্য স্তূপম। বাট এখানে আমি ঢুকিনি কারণ আমি জিন্স পরেছিলাম, আর এখানে মানে মন্দির বা মঠগুলোয় না জিন্স বা স্কার্ট এই ধরনের জিনিসপত্র মানে মেয়েদের অ্যালাউ না। ছেলেরা মানে ধুতি, আর ধুতি মানে ওই মুন্ডু ধুতি যেটা এখানে পরে, আর মেয়েরা শাড়ি বা ওই মানে লেহেঙ্গা টাইপের বড় যে স্কার্টগুলো ওগুলো মানে মেয়েদের চলবে। তো আদি শঙ্করাচার্য স্তূপমে দেখলাম অনেকে সালভার পরেও যাচ্ছে, বাট আমি তো জিন্স পরে এসেছি, তো ওখানে গিয়ে ওরা অ্যালাউ করবে না। এটা হচ্ছে আদি শঙ্করাচার্যর জন্মভূমি। ওকে, তো ভেতরে ঢুকিনি, এটা মানে মুন্নার যেতেই পড়ে, তো তোমরা আসতে পারো চাইলে। আর এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে এখানে কোনো ওপেন স্মোক অ্যালাউ না। এটা খুবই ভালো, খুবই ভালো, আমার মতে বলে এটা খুবই ভালো। তো যাই হোক, তুহিনের একটু প্রবলেম হচ্ছে, যে আমার খুবই ভালো লাগছে যে স্মোক করতে পারবে না খুব একটা বেশি, কারণ এখানে ওপেন রাস্তায় নাকি স্মোক করলেই ফাইন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এইটা নিয়ে কেরালা সেকেন্ড টাইম। ওকে, অ্যান্ড আমি আগেও একবার এসেছি, আবার এসেছি তুহিনকে নিয়ে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমি দেখে গিয়েছিলাম, সেগুলো তুহিনকে না দেখালে হয়। তো দ্যাটস ওয়াই তুহিনকে নিয়ে এসেছি। তুহিন দেখবে এতটা সুন্দর একটা জায়গা আমি চুজ করেছি। রাস্তায় যেতে যেতে 2 থেকে 3টে মার্কেট পড়লো, দেখলাম প্রচুর চার্চ। কেরালাতে রাস্তার ধারে ধারে চোখে পড়ছিল প্রচুর চার্চ। তারপর আমরা চললাম শোলায়ার ফরেস্ট রিজার্ভের পথে। কি হয় দাদা? ये वाटर थीम पार्क। কি হয় এখানে? অ্যাক্টিভিটি আছে কিছু? वाटर थीम पार्क। এই রাস্তায় চোখে পড়েছে ড্রিম ওয়ার্ল্ড নামে একটা ওয়াটার থিম পার্ক। এই ফরেস্টের পথ দিয়ে যাওয়ার সময় স্মৃতিতে উঁকি দিচ্ছিল গরুমারা ফরেস্টে কাটানো দিনগুলো। আঁকাবাঁকা রাস্তা দিয়ে কি নিপুণভাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল অ্যান্ড ইনফরমেশন দিচ্ছিল এই এলাকাগুলোর। রাস্তাঘাটের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। ভগবানের নিজের দেশ বলে কথা, সুন্দর তো হতেই হবে, তাই না? রাস্তার ধারে ময়লা ফেলার সুন্দর সিস্টেম দেখলাম এখানে। ভেবেছিলাম মার্চ মাস খুবই গরম পড়ে যাবে, বাট এখানে আবহাওয়া ছিল অস্বাভাবিক সুন্দর, না গরম না ঠান্ডা। আমার আগের ভ্লগগুলো যারা দেখেছো তারা ঠিকই জানবে যে আমি রাস্তার ভিডিও করতে কতটা ভালোবাসি। এরকম আঁকা বাঁকা পথ দেখে আমি ক্যামেরা কিছুতেই বন্ধ করতে পারি না। আর যারা জানো না বা যাদের এরকম সুনিপুণ রাস্তা দেখতে ভালো লাগে না, তারা এটা স্কিপ করে যেতে পারো। তবে আমি কি করে বলো তো এত সুন্দর রাস্তা তোমাদের সাথে না শেয়ার করে থাকি? তাই আমার ভ্লগে
এলাকার সুন্দর সুন্দর ভিউ পয়েন্টের সাথে সাথে এই অসাধারণ রাস্তাগুলো থাকেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অ্যাথেরাপল্লী ওয়াটারফলসে। 50 টাকা করে পার পার্সন টিকিট কেটে আমরা চললাম ঝর্ণা দেখতে। অনেকটা পথ আর একদম নিচু পাহাড়ি রাস্তা। যাওয়ার সময় তো একদম অসুবিধা হয়নি, তবে আসার পথটা আমার মতো মোটা মানুষদের কাছে দুর্গমই লেগেছে। এই যে এখান থেকে শুরু মেন ওয়াটারফলস যাওয়ার রাস্তা। তবে এখানেও দেখলাম অনেকে স্নান করছে। এখান থেকে বেশ 20 মিনিট হাঁটার পর একটা অসাধারণ দৃশ্য দেখলাম। এটা দেখে মনে হলো যে না, হাঁটাটা সার্থক হয়েছে। রেনি সিজনে আরও যে ভয়ঙ্কর সৌন্দর্য ফুটে ওঠে এই ঝর্ণায়, সেটা বলার অবকাশ রাখে না। ওই যে ওপরে যে জায়গাটা দেখলাম যেখানে অনেকে স্নান করছিল, সেই জলটাই পড়ছে এখানে। তো অনেকটাই ওপরে, ওখান থেকে নেমে তো গেলাম, এবার যখন উঠতে হবে তখন যে কতটা কষ্ট হবে সেটা ভেবেই ভয় লাগছে। যাই হোক, ভিউটা দেখো, দারুণ ভিউটা, জাস্ট অসাম। টোটাল 4টে মুখ দিয়ে ঝর্ণা বয়ে যায় রেনি সিজনে। মানে বর্ষাকালে এই জায়গাটায় কতটা জল হয় তাহলে ভেবে দেখো। তারপর আবার চড়াই পথ হেঁটে পৌঁছালাম ওপরে। তাও বেশি রোদ ছিল না ওই দিন। আমার অবস্থা এক্কেবারে টাইট হয়ে গিয়েছিল, সাথে পেয়েছিল চরম খিদে। কোথাও ঘুরতে গেলে বুঝতে পারি যে শরীর ফিট থাকাটা
কতটা জরুরি। দেন ওখানে একটা রেস্টুরেন্টে আমি খেলাম রুটি আর চিকেন, অ্যান্ড তুহিন খেলো কেরালার ট্র্যাডিশনাল সাদ্যা থালি। সাথে ওরা একটা গ্রেভি আইটেম মতো দিয়েছিল, সেটা আর আমি বা তুহিন কেউই খাইনি। যদি এখানে ঘুরতে ঘুরতে খুবই খিদে পেয়ে যায়, তবে সিনেমান ফুড কোর্ট মানে এই রেস্টুরেন্টটায় খাবার ট্রাই করতে পারো, খুব একটা মন্দ লাগেনি। আর এরা হাইজিনটা মেনটেন করছিল, যেটা আমার দেখে ভালো লেগেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। অ্যাথিরাপল্লী ওয়াটারফলসেই আমরা লাঞ্চটা করলাম, মানে কাছাকাছি রেস্টুরেন্টে। লোকাল কিছু রেস্টুরেন্ট আছে, এখানে তুমি বড় কোনো রেস্টুরেন্ট পাবে না, তো এইটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আর যদি তোমরা ট্রাভেলারের সাথে আসো, মানে কোনো ট্রাভেল কোম্পানির সাথে বা গ্রুপে হয় না, গ্রুপে যদি আসো তাহলে হয়তো তাদের কোনো ব্যবস্থা থাকে এই সমস্ত কিছু, মানে তারা লোকাল মানে যেখান থেকে আসছে সেখানকার খাবার দাবার মোটামুটি একটা ব্যবস্থা রাখে। ধরো কলকাতা থেকে আসছে, তো ভাত ডালের একটা ব্যবস্থা থাকে, মানে আমাদের ওখানকার মতো খাবার, পশ্চিমবঙ্গের মতো, তো সেটা একটা সুবিধা থাকে। বাট সোলো এলে এটা সুবিধা থাকে না, এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। বাকি সব একদম ওকে। এখানকার ড্রাইভার অ্যান্ড লোকাল যারা আছে তাদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো, এটা একটা খুবই প্লাস পয়েন্ট। মোটামুটি হিন্দিটা এখানে বোঝে আর মালায়ালাম চলে। ইয়েস, ওখানে ওয়ানাক্কাম মানে হচ্ছে নমস্কার। যাই হোক, বেশ ভালো লাগছে। এরপরে আমরা যাব সোজা মুন্নারে যেতে পড়বে আমাদের চিয়াপ্পাড়া ওয়াটারফলস। আর একটা কি নাম বললো, ওই ওয়াটারফলসটা পড়বে। আর বললো যে চিয়াপ্পাড়া ওয়াটারফলসে নাকি এখনও মানে এখন যেহেতু শীতকাল জাস্ট শেষ হয়েছে, তো এখন সেরকম জল নেই। দেখা যাক কি হয়, মানে গিয়ে দেখি, যদি জল পাই তো ভালো, মানে না পেলেও ভালো, কিছু করার নেই, পুরোটাই প্রকৃতির নিয়ম, তাই না? এটা তো মানুষের কোনো হাত নেই। যাই হোক, তো চলো আমি মানে যা যা দেখবো তোমাদেরও তাই তাই দেখাবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মুরুগান, অর্থাৎ আমরা যাকে বলি কার্তিক ঠাকুর, তার টেম্পল চোখে পড়েছে। তারপর রাস্তা যত এগোচ্ছিল তত আকাশে মেঘের ঘনঘটা বাড়ছিল। মুন্নারের চেকপোস্টে ঢোকার আগের মুহূর্তেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। অ্যাথিরাপল্লী থেকে মুন্নার যাওয়ার রাস্তাটা খুব একটা মসৃণ ছিল না। এখান থেকে মুন্নার যেতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা মতন। আমি শুনেছিলাম কেরালাকে নাকি বর্ষাকালে অপূর্ব সুন্দর লাগে। এই বৃষ্টিপাত যেন সেটাকে অনুভব করিয়ে দিল। তাহলে তোমরাই বলো, নিজেকে ভাগ্যবতী ছাড়া কি বলবো? এই বৃষ্টির মাধ্যমে কেরালার স্বর্গ মুন্নার যেন আমাদের স্বাগত জানালো।
তারপর বৃষ্টি খুব জোরে পড়ছিল এক এক জায়গায়, আবার কোথাও কোথাও একদমই বৃষ্টি ছিল না। এই রকমই সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আগের দিন থেকে সেরকম ভালো করে ঘুম না হওয়াতে আমি আর তুহিন দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমাদের ড্রাইভার দাদা সোজা আমাদের নিয়ে গেল ক্লে ওভেন নামক এই রেস্টুরেন্টটায়, যেখানে একটা করে ফিল্টার কফি আর তুহিন কারাক চায়ে চুমুক দিয়ে ঘুমটা কাটালো। আমাদের যদি খুব জোরে খিদে না পেত অ্যাথিরাপল্লির কাছে, তাহলে আমরা এখানে এসেই লাঞ্চটা করতাম। বাট কি আর করা যাবে, ওখানে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই লাঞ্চটা তো আমরা ওখানেই সেরে নিয়েছি। দেন আবার যাত্রা শুরু হলো, আর একটা ছোট্ট সুন্দর ব্রিজ পেরিয়ে চলল চিয়াপ্পারা ওয়াটারফলসের দিকে। বেশ অনেকটা চড়াই পথ পেরিয়ে আমরা এলাম চিয়াপ্পারা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসে এখন সেরকম জল নেই বললেই চলে, তাও পুরোপুরি শুকিয়ে যায়নি, এটা দেখেই শান্তি। বেশ খানিকক্ষণ এখানে কাটালাম। এখানে আনারস নাকি খুব ভালো পাওয়া যায়, কেটে কেটে বিক্রি হচ্ছিল, বাট আমি টেস্ট করিনি, তোমরা চাইলে খেতেই পারো। এরপর আরও 2 ঘন্টা লাগবে মুন্নার যেতে। এই রাস্তাতে কাজ চলছে রাস্তা চওড়া করার। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 85। অ্যাথিরাপল্লি থেকে চালাক্কুটি আনামালা রোড ধরে সোজা ভাজাচাল, দেন কোঠামাঙ্গালাম মুভাত্তুপুজা, দেন ফাইনালি নিতে হবে NH 85। সেই রাস্তা ধরেই আদিমালি হয়ে মুন্নার পৌঁছাবো আমরা। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে অসাধারণ সিনিক বিউটি আর অদ্ভুত বাঁকা রাস্তা। আমরা মুন্নারে থাকবো 2 দিন। 2 দিনে আমরা মুন্নারের অসাধারণ জায়গাগুলো এক্সপ্লোর করব। সেগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখতে হবে। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। অ্যাথিরাপল্লি থেকে মুন্নারের ডিস্টেন্স 138 কিলোমিটার।
যেটা যেতে আমাদের বেশ অনেকখানি টাইম লেগেছে। প্রায় 6:30 বেজে গিয়েছিল, তাও কিন্তু এখানে সূর্যাস্ত হয়নি। এখানে সূর্যাস্ত হয় অনেকটাই দেরিতে। গাড়ি মুন্নারের দিকে যত এগোচ্ছিল তত আবহাওয়া শীত শীত লাগছিল। মার্চ মাসের শুরুতেও ভালোই ঠান্ডা এখানে। প্রায় রাত 8টা নাগাদ আমরা আমাদের স্টেতে পৌঁছালাম, যার নাম হুইসপারিং মিডোজ। পাহাড়ের ধাপ কেটে এই রিসর্টটা তৈরি। পরের দিন সকালে আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো রিসর্টটা। এখন রাত অনেকটা বেশি, তো কিছু দেখানো যাবে না সেরকম, এই পাখিগুলো ছাড়া। কি কিউট না এই লাভ বার্ডগুলো। এই ছোট্ট রিসেপশনে তুহিন কথা বলে নিল। দেন ছোট ছোট সিঁড়ির রাস্তা দিয়ে চললাম রুমের পথে। সব জায়গায় এত হাঁটতে হচ্ছে, এবার বাড়ি গিয়ে সত্যি একটু রোগা হতে হবে, হাঁপিয়ে যাচ্ছি। আমাদের রুমের সামনে ছিল একটা ওপেন ব্যালকনি। আমাদের রুমটা দেখতে ছিল কিছুটা এরকম। রুমে ছিল একটা বেড, বেড সাইড টেবিল, হালকা ইয়েলো লাইটস, তার সাথে একটা ড্রেসিং টেবিল, দুটো চেয়ার, আলমিরা, টিভি অ্যান্ড একটা টি টেবিল। এইসব দিয়েই সুন্দরভাবে সাজানো ছিল। বেডরুমের সাথে ছিল অ্যাটাচ বাথরুম। আই থিঙ্ক এই রুমে 2 দিন কাটানো খুব একটা অসুবিধা হবে না বোধহয়। তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, তো তার জন্য একটা এই হালকা শ্রাগ গায়ে দিয়ে নিয়েছি। ঠিক 9টার দিকে আমরা যাব ডিনারে। ডিনার করে আজকের মতো ডান, ঘুমাবো। তারপরে আবার কালকে আমাদের অনেক ভোরে উঠতে হবে, তো কালকে প্রচুর জায়গায় মানে ঘুরতে যাওয়ার আছে, ফুল ডে প্যাকড। তো দেখো কি কি হচ্ছে। আজকে আপাতত ডিনারে যাব, দেখাবো কি কি খাচ্ছি আমরা, মানে কি এখান থেকে মানে পাচ্ছি আমরা। মোটামুটি এই হুইসপারিং মিডোজেরই যে রেস্টুরেন্ট আছে সেখান থেকেই আমরা খাবো। তার জন্য এক্সট্রা চার্জেস আছে, চার্জেস অ্যান্ড অল এগুলো আমি অন্য আরেকটা আলাদা ভিডিওতে সব বলে দেবো। তো আপাতত এইটুকুই, দেখা হচ্ছে ডিনার টেবিলে।
আমাদের আসতে তো অনেকটাই লেট হয়েছে, দ্যাটস ওয়াই নিচের ঘরগুলোয় লোকজন চলে এসেছিল। তো ওপরের এই রুমসগুলোই ফাঁকা ছিল, তো এগুলোই আমরা পেয়েছি। রুমসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, অ্যান্ড আই হোপ সকালে এখান থেকে ভিউটা দারুণ হবে, রাস্তাটা দেখা যাবে। নিচের ঘরগুলোয় ব্যালকনি থেকেই রাস্তাটা দেখা যেত, তো এইটাও মানে ওপেন ব্যালকনি যেটা আছে সেখান থেকে রাস্তাটা দেখা যাবে। আজকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই তুহিনকে বললাম আজকে আর ওদের রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে ভালো লাগছে না, ঘরেই বলবো খাবার সার্ভ করে দিতে। দেখা যাক, তুহিন গেছে রিসেপশনে কথা বলতে, কি বলে দেখি। তুহিন ডিনারটা রুমেই দিতে বলল, আর আজকে একদম হালকার মধ্যে ডিনারটা সারলাম। ডিনারে ছিল ভাত আর আমার জন্য 2টো রুটি, বিকজ আমি রাত্রে রুটিটাই প্রেফার করি। তার সাথে ছিল ডাল আর ছিল চিকেন। চিকেনের গ্রেভির মধ্যে সর্ষে ফোড়ন দেখে তো আমার মাথাই ঘুরে গিয়েছিল। তারপর একটু টেস্ট করতে দেখলাম ঠিক আছে, ভালোই লাগছে খেতে। আজকের মতো আমার ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। খাবার দাবার খুবই সুন্দর ছিল, চিকেনটা একটু সর্ষে ফোড়ন দিয়েছিল, তাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তো এবার দেখা হবে পরবর্তী ভ্লগে, নেক্সট ভিডিওতে, মানে কালকে আমরা কোথায় যাচ্ছি সেটা থাকবে, কী কী অ্যাক্টিভিটি করছি সেটা থাকবে। আর যদি ভালো লাগে থাকে এই ভ্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই বেল আইকনটা অন করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো stay tuned.